আপনি কি কখনো কারোকে তার পেশা দেখে নিছক উপেক্ষা করেছেন? ভেবে দেখুন, যখন গোটা বাড়িতে তাকে শুধুমাত্র একজন উদ্যানকর্মী বলে হেয় করা হয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে সেই যুবকটি একদিন ৪ কোটির লাক্সারি স্পোর্টস কারকে মুহূর্তের মধ্যে চালু করে সকলকে স্তম্ভিত করে দেবে। আজকের এই গল্প অহংকার, অপমান এবং মানসিকতার একটি এমন পাঠ যা সম্ভবত আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি উল্টে দেবে। ভিডিও শুরু করার আগে কমেন্ট করে জানান আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং কি করছেন। আমরা জানতে আগ্রহী যে আমাদের গল্পগুলি আপনাদের কোন কোন স্থানে পৌঁছয়। আর অবশ্যই, যদি আপনি এমন হৃদয়স্পর্শী এবং জনপ্রিয় গল্পগুলি মিস করতে না চান, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বেল আইকনটি চাপতে একদম ভুলবেন না, কারণ আসন্ন গল্পগুলি আপনার অন্তরকে আরও গভীরভাবে স্পর্শ করবে। এখন আসুন সোজাসুজি গল্পের সেই অংশে প্রবেশ করি যেখানে একজন উদ্যানকর্মী সমস্ত বাড়ির মানসিকতা পাল্টে দিয়েছে। মার্চ ২০২৩-এর এক শীতল সোনালী প্রভাতে সূর্যের রশ্মি হালকা ছিল, কিন্তু বাতাসে তখনও শীতের ধারালো ছোঁয়া অবশিষ্ট ছিল। সেই বিশাল আমেরিকান স্টাইলের ভিলার বাইরে শান্ততা হঠাৎ এক তীব্র শব্দে ভেঙে গেল। এই গাড়িটা শেষ পর্যন্ত চালু হচ্ছে না কেন? সেই শব্দ ছিল প্রিয়া মেহতার, এক ২৮ বছরের যুবতী প্রধান নির্বাহী, যাকে লোকে তার সৌন্দর্য, তার ক্ষমতা এবং তার ধারালো অহংকার তিনটির জন্যই চিনত। আজ সকালে তার নীল স্পোর্টস কার, মূল্য প্রায় ৪ কোটি, ঠান্ডা বাতাসের মতো একদম অপ্রভাবিত পড়েছিল। বারবার বোতাম চাপার পরেও শুধু ক্লিক ক্লিকের শব্দ, এবং প্রিয়ার ক্রোধ আকাশ স্পর্শ করল। বাড়ির কর্মীরা দূর দূরে দাঁড়িয়েছিল, কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। সবাই জানত প্রিয়ার মেজাজ খারাপ হয়ে গেলে গোটা দিনটা ভারাক্রান্ত হয়ে উঠতে পারে। এই অস্থিরতা এবং আতঙ্কের মধ্যে এক ধীর গতিতে কেউ এগিয়ে এলো। ধুলোমাখা শার্ট, মাটি লাগা হাত এবং চোখে এক অদ্ভুত শান্তি। সে ছিল বিজয় রাও, বাড়ির উদ্যানকর্মী, এক সাধারণ ব্যক্তি যে সর্বদা চুপচাপ তার গাছপালার সঙ্গে থাকত। সাধারণ উদ্যানকর্মী বিজয় এগিয়ে আসে এবং বলে যে সে গাড়িটা মেরামত করতে পারবে। ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে আমি পরীক্ষা করে দেখি, সে খুব মৃদু স্বরে বলল। প্রিয়া তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল, যেন কোনো সাধারণ বস্তু দেখছে, এবং হালকা হাসি ওড়াল। তুমি এটা ফ্রান্সের স্পোর্টস কার, কোনো গলির স্কুটার নয়। কিন্তু বিজয়ের চোখে না কোনো ক্রোধ ছিল, না আতঙ্ক, শুধু সেই শান্ত স্থিরতা। এবং এই মুহূর্ত, এই ঠান্ডা প্রভাত, দুটি একদম আলাদা জগতের সংযোগ শুরু করতে চলেছে। এমন এক গল্প যা সেই বাড়ির কোনো ব্যক্তি কখনো কল্পনা করেনি। প্রিয়ার সামনে বিজয়ের শান্ত কথা যেন তাকে আরও উত্তেজিত করে তুলল। সে গভীর নিঃশ্বাস নিল, মুখে সেই বাঁকা হাসি যাতে অহংকারও ছিল এবং চ্যালেঞ্জও। যদি তুমি সত্যিই এই গাড়িটা চালু করতে পারো বিজয়, সে ধীরে ধীরে বলল, তাহলে আমি তোমার সাথে বিয়ে করব। তার চারপাশে দাঁড়ানো কর্মীরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কারো মুখে অবিশ্বাস, কারো ঠোঁটে হালকা দমিত হাসি। কেউ বুঝতেই পারছিল না যে এটা ক্রোধ ছিল, মজা ছিল, না শুধু প্রিয়ার অহংকার। কিন্তু তার আগেই প্রিয়া আবার বলল, এবং যদি তুমি ব্যর্থ হও তাহলে আজই এই বাড়ি থেকে চলে যাও। সব সময়ের জন্য বাতাসে নীরবতা ছড়িয়ে পড়ল। সামনে দাঁড়ানো বিজয় না তো ঘাবড়াল, না অপমানিত হল। তার চোখে সেই স্থিরতা ছিল যেন সে এমন কথার অভ্যস্ত। সে শুধু বলল, ঠিক আছে ম্যাডাম, চেষ্টা করে দেখি। আগে পুরনো গ্রামে আমি যন্ত্রের কাজে সাহায্য করতাম, হয়তো এখানেও কাজে লাগবে। তার এই শান্ত উত্তর প্রিয়াকে এক মুহূর্তের জন্য স্তম্ভিত করল, কিন্তু সে কিছু বলল না। বিজয় গাড়ির কাছে গেল এবং বনেট তুলল। তার হাত মাটিতে ভরা ছিল ঠিকই, কিন্তু কাজ করার সময় তার আঙুলগুলো খুব পরিষ্কার, দ্রুত এবং দক্ষ চলছিল। ওয়্যার চেক করতে করতে, ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করতে করতে সে প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিল, যেন তার ভালো বোঝা আছে যে কোন অংশে সমস্যা হতে পারে। প্রিয়া দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রিয়া তাকে অপমান করে, কিন্তু বিজয় শান্ত থেকে গাড়ি চালু করে দেয়। তার অহংকার তখনও সেই ছিল, কিন্তু মনে এক ছোট কৌতূহল উঠেছে। এত শান্তি এবং আত্মবিশ্বাস কোনো সাধারণ উদ্যানকর্মীর মধ্যে কোথা থেকে আসে? ৫ মিনিটও পার হয়নি যে বিজয় ড্রাইভার সিটে বসে ধীরে স্টার্ট বোতাম চাপল। বোতাম চাপার সাথে সাথে নীল স্পোর্টস কার গভীরভাবে গর্জন করে জোরে স্টার্ট হয়ে গেল। পোর্চে দাঁড়ানো সব লোক অবাক হয়ে গেল। প্রিয়ার মুখ থেকে রং উড়ে গেল, যেন কেউ তার পুরো দুনিয়া মুহূর্তে উল্টে দিয়েছে। যে কথা সে মজায় বলেছিল সেটা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বিজয় গাড়ি থেকে বাইরে এলো, বনেট বন্ধ করল এবং কোনো অহংকার বা ব্যঙ্গ ছাড়াই তার কাছে পৌঁছাল। তার চোখে শুধু এক বিনয়ী চমক ছিল। ম্যাডাম, সে নিচু আওয়াজে বলল,
আমার আপনার শর্তের দরকার ছিল না, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। এটা শুনে প্রথমবার প্রিয়ার দৃষ্টি নিচু হল। তার ভিতরে কিছু ভেঙে গেল, অহংকার, মিথ্যা গর্ব বা হয়তো সেই দেয়াল যা বছর ধরে সে তার চারপাশে তৈরি করেছিল। হাওয়া ধীরে চলছিল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে গেল। সে চাইলেও কিছু বলতে পারল না। সেই সকালে কেউ ভাবেনি যে এক ঠান্ডা শীতের দিনের শুরু এক আটকে যাওয়া গাড়ি এবং এক সাধারণ উদ্যানকর্মী প্রিয়া মেহতার জীবনের সবচেয়ে বড় মোড়ের শুরু হয়ে যাবে। সেই সকালের পর বাড়ির বাতাস যেন পাল্টে গেল। বাইরে আবহাওয়া তখনও সেই ঠান্ডা রোদেলা ছিল, কিন্তু প্রিয়ার মন এক অদ্ভুত নীরবতায় ঘিরে গেল। সে যখনই পোর্চ দিয়ে যেত, গাড়ির ইঞ্জিনের সেই দ্রুত গুঞ্জন তার কানে আবার বেজে উঠত, এবং তার সাথে বিজয়ের সেই শান্ত বিনয়ী মুখ। ঘটনার পর প্রিয়া প্রথমবার তার ভুল এবং বিজয়ের স্বভাব নিয়ে চিন্তা করতে শুরু করে, যে কোনো অহংকার ছাড়াই তার গাড়ি ঠিক করে দিয়েছিল। সে যতটা এই কথা মনে করত, ততটাই তাকে মনে হতো যে সেই ছোট ঘটনাটা তার ভিতরে কিছু নাড়িয়ে দিয়েছে। কর্মীরা এখন আগের থেকে আরও সতর্ক হয়ে কাজ করত, কিন্তু প্রিয়ার মনোযোগ তাদের উপর কমই যাচ্ছিল। তার মন জানি না কেন বারবার বাইরে লনে টানত, সেখানে যেখানে বিজয় তার দুনিয়ায় ডুবে থাকত। অনেকবার সে জানালার পেছনে দাঁড়িয়ে তাকে চুপচাপ দেখে নিত। কখনো সে গাছপালার জড় ঠিক করছিল, হয়তো কখনো শুকনো পাতা সরাচ্ছিল, কখনো সূর্যের দিকে পাতাগুলো ঘুরিয়ে তাদের বৃদ্ধি ঠিক করত। তার কাজে এক এমন তন্ময়তা ছিল যা প্রথমবার প্রিয়াকে কোনো অন্য জীবনের সুবাস দেখাচ্ছিল। এক জীবন যাতে শোর নেই, দেখাবাজি নেই, শুধু সরলতা এবং সাম্য ছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সে অনায়াসে সেখানেই থেমে গেল যেখান থেকে বিজয় স্পষ্ট দেখা যায়। সূর্যের আলো হালকা ছিল এবং বিজয় গোলাপের এক নতুন কুড়িকে খুব নরমভাবে ছাঁটছিল। তার চোখে এক গভীর শান্তি ছিল, যেন তাকে দুনিয়ার কোনো চিন্তা নেই। প্রিয়া কিছু মুহূর্ত তাকে দেখে থাকল এবং তার নিজের মনে এক প্রশ্ন উঠল, যা সে নিজেও ঠিকমতো বুঝতে পারল না। এত অপমান সহ্য করেও এই মানুষটা এত শান্ত কিভাবে? এই প্রশ্ন তাকে বিরক্ত করত না, বরং কোনো অদ্ভুত নরম চিন্তার মতো হৃদয়ে বসে গেল। কিন্তু সেই মুহূর্তে বিজয় অঞ্জানে মাথা তুলল এবং তার দৃষ্টি প্রিয়ার দিকে চলে গেল। প্রিয়া তৎক্ষণাৎ সতর্ক হয়ে মুড়ে গেল, যেন ধরা পড়ে গেছে। তাকে নিজের উপর হাসিও পেল এবং কিছুটা বিরক্তিও, যে সে কেন বারবার এই মানুষটাকে দেখতে চলে যায়। সেই রাতে সে ঘুম ছাড়াই বিছানায় পড়ে থাকল। আয়নায় নিজেকে দেখতে দেখতে প্রথমবার তাকে মনে হল যে তার চোখে কিছু বদলে গেছে। সেই ঠান্ডা কঠোরতা যা সব সময় তার কবচ হয়ে থাকত, কোথাও পাতলা হয়ে গেছে। এক ক্ষমা। সে ধীরে বলল, কি এত কঠিন? কিন্তু আবার সেই পুরনো অহংকার তার ভিতরে উঠল। সে প্রিয়া মেহতা ছিল, এক কোম্পানির প্রধান। ক্ষমা তার ব্যক্তিত্বের অংশ নয়। সকালে যখন সে জানালায় গেল, তাহলে দেখল বিজয় আগে থেকেই কাজে লেগে গেছে। পানির সরু ধারা পাতায় পড়ছে এবং সূর্যের আলো তার উপর এক চমক ছেড়ে যাচ্ছে। প্রিয়া সেই দৃশ্যটাকে কিছুক্ষণ দেখল। তাকে মনে হল যে জীবনে প্রথমবার সে কাউকে শুধু তার অস্তিত্বের কারণে দেখছে না, তার পদের কারণে না, তার স্ট্যাটাসের কারণে না। কোনো দুজনের মাঝে ছোট ছোট মুহূর্ত তৈরি হয়, তর্ক, চুপ্পি এবং অনকথিত ভাবনা। স্বার্থ থেকে এই অনুভূতি নতুনও ছিল এবং কিছুটা ভয়ঙ্করও। সেই সকালে প্রিয়ার হৃদয়ে এক হালকা কুড়ি ফুটল, নরম, সংকোচী এবং অনকথিত। তাকে জানা নেই যে সেটা কি হয়ে উঠবে, কিন্তু এইটুকুই নিশ্চিত ছিল যে এখন তার হৃদয়ে বিজয়ের জন্য এক জায়গা তৈরি হয়েছে এবং এটা তার জীবনকে ধীরে ধীরে এক নতুন মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। দিনগুলো কেটে যেতে লাগল এবং প্রিয়ার ভিতরে কিছু ধীরে ধীরে বদলে যেতে লাগল। এত ধীরে যে প্রথমে সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু একটা কথা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল, বিজয় তার মনে এমন এক জায়গা তৈরি করে নিয়েছে যা সে চাইলেও উপেক্ষা করতে পারছিল না। অফিসে মিটিংয়ের মাঝে হঠাৎ তার মনোযোগ ছড়িয়ে যেত এবং তাকে মনে পড়ত যে সকালে সে বাগান দিয়ে গেছে এবং বিজয় তার দিকে না দেখে শুধু হালকা মাথা ঝুঁকিয়ে তাকে নমস্কার বলেছে। এই ছোট ইশারা অদ্ভুতভাবে তার মনে গুঞ্জরিত হয়ে থাকত, যেন প্রথমবার কেউ তার সাথে ভয় ছাড়া, চাটুকারিতা ছাড়া শুধু সম্মান দিয়ে কথা বলেছে। এক সকালে সে জানালা থেকে নিচে দেখছিল, বিজয় আজ গাছপালাকে পানি দিচ্ছিল না। সে ভাঙা পাত্রগুলোর কাছে বসে কোনো গাছের জড়গুলো খুব মনোযোগ দিয়ে ঠিক করছিল। তার চোখে এক অদ্ভুত তন্ময়তা ছিল, যেন সেই গাছ কোনো কাজ নয়, বরং কোনো দায়িত্বের মতো হয়। এই দৃশ্য প্রথমবার আলাদা লাগল,
কারণ এটা শুধু পরিশ্রম নয়, এতে এক ধরনের লগ্নতা ছিল, যা প্রিয়া তার কর্মচারীদের মধ্যে তো কখনো দেখেনি। সে অনায়াসে নিচে চলে গেল। হয়তো সে নিজেও জানত না যে সে তাকে দেখতে যাচ্ছে না তার সাথে কথা বলতে। বিজয় মাথা তুলল এবং সেই শান্ত বিনয়িতায় বলল, ম্যাডাম, কিছু মাটি খারাপ ছিল, জ্বরগুলো জলদি শুকিয়ে যাচ্ছিল, ঠিক করছি, এখন এটা আবার বাড়বে। তার আওয়াজে এক বিশ্বাস ছিল, যেন সে শুধু গাছপালাকে নয় বরং জীবনকেও বোঝে। প্রিয়া কিছু মুহূর্ত তাকে দেখে থাকল। তাকে মনে হলো যে এই প্রথম মানুষ যার সামনে তাকে তার কথাগুলো সাজাতে বা নিজেকে বড় দেখাতে দরকার পড়ছে না। সে শুধু বলল, তুমি প্রত্যেকটা জিনিস এত গম্ভীরতায় কেন করো? বিজয় হেসে বলল, কারণ ম্যাডাম, যে জিনিসগুলোতে প্রাণ আছে তাদের হালকাভাবে নেওয়া যায় না, সেগুলো গাছ হোক বা মানুষ। এটা শুনে প্রিয়ার হৃদয় এক মুহূর্ত থেমে গেল। এই উত্তর কোনো বইয়ের নয়, এটা অভিজ্ঞতার ছিল। এবং এই অভিজ্ঞতা বৃষ্টিতে কাজ করতে করতে বিজয় অসুস্থ হয়ে যায় এবং প্রিয়া তার যত্ন নেয়। তাকে তার ভিতরের খালি জায়গাগুলোতে এক অদ্ভুত গুঞ্জন ছেড়ে দিয়েছে। সে কিছু না বলে ফিরে গেল, কিন্তু তার পদক্ষেপ আগের মতো দ্রুত নয়। সেই ছোট কথাটা তার ভিতরে এক জানালা খুলে দিয়েছে। সন্ধ্যায় ব্যালকনিতে দাঁড়িয়ে সে দেখল যে বিজয় তার জিনিসপত্র গোছাচ্ছে। হালকা হাওয়া চলছিল এবং বাগান সেই ব্যক্তির স্পর্শ থেকে অনেক বেশি জীবন্ত লাগছিল। প্রথমবার প্রিয়া মনে করল যে যে শান্তি সে তার পুরো জীবনে খুঁজেছে সেটা তার অবাক করে দিয়ে সেই ব্যক্তির চারপাশেই উপস্থিত। এমন এক মানুষ যাকে সে কিছুদিন আগে পর্যন্ত শুধু উদ্যানকর্মী ভেবে খারিজ করে দিয়েছিল। এখন এটা শুধু কৌতূহল নয়, এটা এক টান ছিল, ধীর, গভীর এবং একদম নতুন। প্রিয়া বুঝতে পারছিল না যে এই পথ কোথায় নিয়ে যাবে, কিন্তু সে এটুকু জেনে গেছে যে বিজয় এখন তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেও তার মন থেকে অদৃশ্য হতে পারবে না। এবং এই অনুভূতি তার জীবনকে কোনো অজানা মোড়ের দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল। সেই দিন অফিস থেকে ফেরার সময় প্রিয়ার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো অসমাপ্ত কাজ তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। সে সরাসরি তার ঘরে যাওয়ার পরিবর্তে পা অনায়াসে বাগানের দিকে মোড় নিল। বাগানে হালকা হাওয়া চলছিল এবং কোথাও দূরে কোনো পাখি ধীর আওয়াজে গান গাইছিল, যেন পরিবেশকে আরও সহজ করে দিচ্ছে। বিজয় আজ ফোয়ারার কাছে নয়, বরং পুরনো পাথরের কিনারা পরিষ্কার করছিল, যাতে পানি বয়ে যাওয়ার সময় চারদিকে ছিটকে না যায়। এই ছোট কাজটাও সে এত শান্তি এবং মনোযোগ দিয়ে করছিল যে প্রিয়া দেখে অবাক হল যে কোনো সাধারণ কাজে এত সমর্পণ কিভাবে হতে পারে। সে কিছু না বলে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল, হয়তো চিন্তা করতে করতে যে কিভাবে শুরু করবে। বিজয় তার আশার আভাস পেল এবং মাথা তুলে বিনয়িতায় বলল, ম্যাডাম, শুধু কিনারা ভেঙে গেছে, পানি ছড়িয়ে পড়ছিল, এখন ঠিক হয়ে যাবে। তার আওয়াজে সেই সহজতা ছিল যা প্রিয়াকে প্রত্যেকবার বিচলিত করে দিত, কারণ কেউ তার সাথে এমন সরল এবং সত্য স্বরে কথা বলত না। প্রিয়া মনে যত কথা চিন্তা করে এসেছিল সেগুলো সব যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে ধীরে বলল, বিজয়, সেই দিন যা হয়েছিল, আমি শুধু বলতে চাই যে ধন্যবাদ। তার কথাগুলো হালকা ছিল, কিন্তু তাতে এক সত্যতা ছিল যা বলতে তার অনেক সাহস লেগেছে। সাধারণত সে প্রশংসা ও আদেশের মতো দিত। বিজয় তার অসমাপ্ত পড়ায় এবং পরিবারের দায়িত্বের কথা বলেছিল, কিন্তু আজ সে নিজেকে অনেক বেশি মানুষী রূপে অনুভব করছিল। বিজয় হেসে বলল, ধন্যবাদের দরকার নেই ম্যাডাম। আপনি সাহায্য চাইলে তাও আমি এটাই করতাম। কাজ তো কাজ, বড় হোক বা ছোট। তার এই উত্তর প্রিয়াকে ভিতর পর্যন্ত ছুঁয়ে গেল। তাতে কোনো অভিযোগ নেই, কোনো ব্যঙ্গ নেই, শুধু এক সরলতা ছিল যা তার নিজের জীবন থেকে খুব দূর লাগত। কিছু মুহূর্তের নীরবতার পর বিজয় ধীরে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন? আজ কিছুটা ক্লান্ত লাগছেন। এই প্রশ্ন এত অপ্রত্যাশিত ছিল যে প্রিয়া মুহূর্ত ভরে বলতেই পারল না। কেউ তার অবস্থা নিয়ে হৃদয় থেকে জিজ্ঞাসা করে, এটা তার জন্য প্রায় অজানা অভিজ্ঞতা ছিল। তার দুনিয়া সব সময় আদেশ এবং দায়িত্বের ছিল, ভাবনার নয়। সে শুধু ধীরে বলল, হ্যাঁ, শুধু দিনটা লম্বা ছিল। কিন্তু তার আওয়াজের হালকা ভাঙা বিজয় থেকে লুকানো রইল না, এবং সেই এক মুহূর্ত তার ভিতরে এক অদ্ভুত হালকা উষ্ণতা ভরে দিল, যেন কেউ তার শক্ত কবচে এক নরম হাত রেখেছে। বিজয় কিছু আর বলল না, শুধু সম্মান দিয়ে মাথা ঝুঁকিয়ে তার কাজে লেগে গেল। কিন্তু প্রিয়া সেখানে কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকল, তার নিজের চিন্তায় জড়িয়ে। এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে কোনো স্বার্থ ছাড়া, কোনো ভয় ছাড়া শুধু এক মানুষ হিসেবে জিজ্ঞাসা করেছে যে সে ঠিক আছে বা না।
এবং তাকে মনে হল যে এই জিজ্ঞাসা তার ভিতরে এক দরজা খুলে দিয়েছে, এমন এক দরজা যার পিছনে সে নিজেকে আরও সত্য এবং আরও দুর্বল পাচ্ছে। বাড়ির দিকে ফেরার সময় তার পদক্ষেপ ভারী নয়, তাতে এক হালকতা ছিল, যেন কোনো বোঝার ওজন হঠাৎ কম হয়ে গেছে। এটা স্পষ্ট ছিল যে বিজয় শুধু তার বাগানকে সাজাচ্ছে না, অনজানে সে তার জীবনের খালি অংশগুলোতেও কিছু আলো ভরছে। এবং প্রিয়া বুঝে গেছে যে এই শুরু অনেক গভীর হতে যাচ্ছে। সেই রাতে প্রিয়া তার ঘরে এলো। তাহলে তাকে মনে হলো যেন সেই দিনের ছোট কথোপকথন তার মনে কোথাও গভীরভাবে নেমে গেছে। সে চাইলেও বিজয়ের শান্ত মুখ এবং তার সেই সরল প্রশ্ন, আপনি ঠিক আছেন, ভুলতে পারছিল না। এটা অদ্ভুত ছিল, কারণ সে তার জীবনে অসংখ্য প্রশংসা শুনেছে, শত শত লোক তার সামনে ঝুঁকে যেত, কিন্তু কারো কথা তাকে কখনো এত শান্তি বা এত অস্থিরতা একসাথে দেয়নি। সে বই খুলল, কিন্তু মনোযোগ পাতায় আটকে রইল না। মোবাইল তুলল, তারপর রাখল, জানালা খুলল এবং বাইরে ছড়ানো রাত দেখতে দেখতে চিন্তা করল যে হয়তো সে প্রথমবার দুনিয়াকে কোনো মুখোশ ছাড়া অনুভব করছে। তাকে অনুভব হলো যে তার দুনিয়া যত চকচকে হোক, তাতে সত্যতা খুব কম। এই চিন্তা নতুনও ছিল এবং ভারীও। রাতের এক বড় অংশ এই অস্থিরতা এবং এক অদ্ভুত কোমলতায় কেটে গেল। তাকে মনে হচ্ছিল যে বিজয়ের কথা না শুধু তার দিনকে, বরং তার ভিতরের কোনো শান্ত পড়ে থাকা জায়গাকেও নাড়িয়ে দিয়েছে। সে চিন্তা করতে থাকল, কারো উপস্থিতি এত গুরুত্বপূর্ণ কিভাবে হতে পারে যখন সেই ব্যক্তি না তার স্তরের, না তার জীবনের অংশ, তবু তার চিন্তায় এত জায়গা নিয়ে বসে আছে। ধীরে ধীরে রাত কেটে গেল এবং সকালের সাদা আলো ঘরের দেয়ালে নামতে লাগল। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি যখন প্রিয়া ব্যালকনিতে এলো। হাওয়া ঠান্ডা ছিল এবং তাতে ভেজা মাটির সুবাস মিশেছিল। কিন্তু আজ তার দৃষ্টি গাছপাতায় যায়নি। এক অতিথি আসে এবং জানা যায় যে বিজয় কখনো ইউনিভার্সিটির টপার ছিল। তার দৃষ্টি আজ সেই পুরো শান্তিতে ছিল যা সে কখনো তার জীবনে অনুভব করেনি। সে ধীরে সিঁড়ি থেকে নিচে নামল, কোনো পরিকল্পনা ছাড়া, শুধু সেই সুকুনের কাছে যাওয়ার ইচ্ছায়। বাগানে পৌঁছে সে দেখল যে বিজয় আজ এক ছোট কাঠের বেড়া ঠিক করছে, যা পূর্বের ঝড়ে কিছু ভেঙে গেছে। সে কাঠের টুকরোগুলো জোড়া দিতে দিতে হালকা সুর গুনগুন করছিল, এক পুরনো রাজস্থানী লোকগান, যার কথা প্রিয়া বুঝতে পারল না, কিন্তু তাতে এক এমন উষ্ণতা ছিল যা অর্থ না বুঝে হৃদয় ছুঁয়ে যায়। সে কিছু পা দূরে দাঁড়িয়ে শুনতে থাকল। এটা প্রথমবার ছিল যখন সে বিজয়কে কোনো কাজ থেকে আলাদা কোনো ভাবের সাথে যুক্ত অনুভব করল। তাকে মনে হল যেন এই সুর শুধু বাগানের জন্য নয়, বরং এক খালিপনের জন্য। সেই খালিপনের জন্য যা সে নিজে তার ভিতরে বছর ধরে বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কখনো স্বীকার করেনি। সে কোনো দ্বিধা ছাড়াই তার কাছে চলে গেল এবং নিচু স্বরে বলল, এই গানটা ভালো, তুমি প্রায়ই গাও। বিজয় কিছুটা অবাক হয়ে তাকে দেখল, তারপর সহজভাবে হাসল। যখন মন শান্ত হয়, নিজে থেকে বেরিয়ে আসে, কাজ সহজ হয়ে যায়। প্রিয়া প্রথমবার অনুভব করল যে তার দুনিয়া এবং বিজয়ের দুনিয়ার মাঝে হয়তো দেয়ালগুলো সেই উচ্চ নয় যতটা সে ভেবেছিল। সে কিছু মুহূর্ত তার কাছে দাঁড়িয়ে থাকল, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া, কোনো আদেশ ছাড়া, শুধু এক মানুষের মতো। তার হৃদয়ে এক হালকা উষ্ণতা উঠল এবং তাকে অনুভব হল যে এই অনুভূতি এখন থামবে না। যখন সে ফিরে বাড়ির দিকে চলল, তাকে মনে হলো যেন তার ভিতরে কোনো নতুন শুরু হচ্ছে, এক শুরু এত শান্ত, এত স্বাভাবিক যে সে নিজেও তাকে থামাতে চাইছে না। দুপুরের পর আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসতে লাগল। আকাশে দূর দূর পর্যন্ত মেঘ ঝরিয়ে গেল এবং হাওয়ায় এক এমন ঠান্ডক মিশে গেল যা আসন্ন বৃষ্টির সংকেত দিচ্ছে। প্রিয়া অফিস রুমে দস্তাবেজ দেখছিল, কিন্তু বাইরের আলো ঘোলাটে হয়ে পড়ার সাথে সাথে তার মনোযোগ অনায়াসে জানালায় চলে গেল। কোনো কারণ নেই। তবু তার মনে এক অস্থির হলচল উঠল, যেন কোনো অদৃশ্য সুতো তাকে বাগানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ নিচে এলো। হাওয়া এখন দ্রুত ছিল, কিন্তু বৃষ্টি এখনও শুরু হয়নি। গাছের ডালগুলো দুলছে এবং পুরো পরিবেশ এক অদ্ভুত আশায় ভরা ছিল। যেই সে বাগানের কাছে পৌঁছাল, তাকে বিজয় দেখা গেল। সে গাছপালার সাহায্য ঠিক করছিল, যাতে দ্রুত হাওয়ায় সেগুলো ভেঙে না যায়। তার প্রত্যেক হরকতে সেই সহজতা ছিল, সেই ধৈর্য। কিন্তু আজ প্রিয়া তাতে কিছু অন্য দেখল, এক এমন সমর্পণ যা নিজের চিন্তা থেকেও উপরে। সে কিছু পা দূরে দাঁড়িয়ে থাকল। তাকে প্রথমবার অনুভব হল যে চিন্তা এক অদ্ভুত জিনিস। এটা কারণ জিজ্ঞাসা করে না, শুধু হৃদয়ে এসে বসে যায়। সে তার কাছে গেল এবং শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, বিজয়, হাওয়া দ্রুত হচ্ছে, ভিতরে চলো, বাকি কাজ পরেও হতে পারে।
এবার তার কথায় আদেশ নেই, বরং এক সূক্ষ্ম ক্লান্তি এবং যত্ন ছিল। বিজয় মুহূর্তভর তাকে দেখল, তারপর বলল, ম্যাডাম, শুধু 2টো গাছ বাকি আছে। যদি এখন এগুলোকে বাঁধ না দিই তাহলে হয়তো রাত পর্যন্ত বাঁচবে না। আমি শুধু এগুলোকে। প্রিয়াকে অনুভব হয় যে সে তাকে কত ভুল বুঝেছে। নিরাপদ করে নিই, তারপর আসব। তার আওয়াজে কোনো জেদ নেই, শুধু তার কাজ এবং দায়িত্বের সত্য বোঝা ছিল। এটা শুনে প্রিয়ার হৃদয় কিছুটা নরম হল। তাকে অনুভব হল যে এই মানুষটা তার দুনিয়াকে কত সততার সাথে সামলায়। তবু সে নিচু আওয়াজে বলল, কিন্তু তোমাকেও তো নিরাপদ থাকতে হবে। এই বাক্য শুনে বিজয়ের হাত থেমে গেল। সে প্রথমবার এমন করে দেখল যেন তার চোখ জিজ্ঞাসা করতে চাইছে, আপনি সত্যি আমার চিন্তা করেন? কিন্তু সে কিছু বলল না, শুধু এক শান্ত হাসির সাথে মাথা নাড়ল। আমি জলদি আসব ম্যাডাম, চিন্তা করবেন না। সেই সময় দ্রুত হাওয়ার সাথে কিছু ফোঁটা ঝরতে লাগল। বিজয় কাজকে দ্রুত শেষ করল এবং যখন সে উঠে দাঁড়াল তাহলে তার কাঁধে হালকা ভিজে যাওয়া বসেছে। প্রিয়া সহজেই তার দুপট্টা ওড়না এগিয়ে দিয়ে বলল, অন্তত এটা নাও। তার আওয়াজে কোনো দ্বিধা নেই। হয়তো প্রথমবার এই কদম আগের থেকে অত হঠাৎ নয়, বরং এক স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল, যেন হৃদয় মস্তিষ্ক থেকে আগে সিদ্ধান্ত নিয়েছে। বিজয় ওড়না নিল না, কিন্তু তার ইশারাকে খুব সম্মান দিয়ে স্বীকার করল। আপনার মনোযোগ আমার জন্য যথেষ্ট ম্যাডাম, সে ধীরে বলল। তার এই কথা প্রিয়াকে অপ্রত্যাশিতভাবে ছুঁয়ে গেল। বৃষ্টি এখন কিছুটা দ্রুত হয়েছে এবং দুজনে বারান্দার দিকে চলল। চলতে চলতে প্রিয়াকে অনুভব হল যে তার চিন্তা এখন ভয়ে নয়, বরং এক ছোট বিশ্বাস থেকে বদলে যাচ্ছে। যেন সে প্রথমবার কাউকে হারানোর ভয় থেকে নয়, বরং তার সাথে থাকার ইচ্ছা থেকে যুক্ত করছে। বারান্দায় পৌঁছতে পৌঁছতে বৃষ্টি দ্রুত হয়ে গেল। বিজয় একবার আবার মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি ম্যাডাম, সত্যি। কিন্তু এবার প্রিয়া জানত যে তার চিন্তা কোনো দুর্বলতা নয়, বরং এক বদলে যাওয়া সম্পর্কের শুরু, এবং সে নিজে থেকে স্বীকার করল। এখন বিজয় শুধু তার বাগানের অংশ নয়, তার মনেরও এক শান্ত কোণা হয়ে গেছে। সকালের হাওয়ায় রাতের বৃষ্টির ঠান্ডক এখনও বাকি ছিল। প্রিয়া যেই নিচে এলো তাকে প্রধান সেবক বলল যে বিজয় আজ কাজে আসেনি। এটা শুনে তার শ্বাস এক মুহূর্ত থেমে গেল। তার আগেই যে সে কিছু জিজ্ঞাসা করে, সেবক নিচু স্বরে বলল, হয়তো তাদের রাতে জ্বর বেড়েছে ম্যাডাম, সে কোয়ার্টারে বিশ্রাম করছে। শুধু এইটুকু শুনে প্রিয়া না চিন্তা করে সেই দিকে চলল। পথে ছড়ানো ভিজে ভেজা পাতার সুবাস এবং হাওয়ার ঠান্ডা থাপ সবকিছু তাকে সেই পূর্বের সন্ধ্যার স্মরণ করিয়ে দিচ্ছে, যখন বিজয় কাজ শেষ করার জেদে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। সে দরজায় পৌঁছে হালকা দস্তক দিল। ভিতর থেকে কোনো উত্তর এলো না। সে ধীরে দরজা খুলল। ঘর ছোট ছিল, কিন্তু সুসজ্জিত। জানালা অর্ধেক খোলা ছিল এবং তা থেকে ঠান্ডা হাওয়া সরাসরি ভিতরে আসছিল। হয়তো এই কারণেই তার অবস্থা আরও খারাপ হয়েছে। বিজয় বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ ছিল এবং এক হালকা কাতরানি তার ঠোঁটে থেমেছিল। এটা প্রথমবার ছিল যখন প্রিয়া তাকে এত শান্ত নয়, বরং দুর্বল রূপে দেখল। সে কোনো আওয়াজ ছাড়াই ভিতরে এলো এবং সবচেয়ে প্রথম জানালা বন্ধ করল, যাতে হাওয়া সরাসরি না লাগে। তারপর সে ঘরের এক কোণে রাখা স্টোভ দেখল, যার উপর পানির খালি কেটলি রাখা ছিল। পানি ভরল, স্টোভ জ্বালালো এবং কেটলি চড়ালো। তার আঙুলগুলো হালকা কাঁপল, হয়তো ঠান্ডা থেকে, হয়তো চিন্তা থেকে। কিছুক্ষণ পর বিজয়ের চোখ ধীরে ধীরে খুলল। তাকে দেখে সে কিছুটা অবাক হল। ম্যাডাম, আপনি এখানে? তার আওয়াজ এত নিচু ছিল যে মনে হচ্ছিল যেন শব্দগুলোকেও শক্তি জোগাড় করে বাইরে আসতে হচ্ছে। প্রিয়া তার কাছে বসল এবং বলল, তোমার অবস্থা ভালো নয় বিজয়, এবং যখন কেউ অসুস্থ হয় তাকে একা ছেড়ে দেওয়া যায় না। তার কথায় আদেশের কঠোরতা নেই, এটা এক সরাসরি সরল এবং পুরোপুরি সত্য চিন্তা ছিল। বিজয় কিছুটা সাহস জোগাড় করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, শুধু রাতে ঠান্ডা বেড়ে গেছে হয়তো, তাই। তার স্বরে লজ্জাও ছিল এবং কোথাও গভীরে এক অভ্যাস, দুঃখ লোকানোর। প্রিয়া ধীরে পানির গ্লাস তার দিকে এগিয়ে দিল। ওষুধ নেবে? তাহলে ভালো অনুভব করবে। সে ওষুধ বার করল এবং বিজয় দ্বিধা ছাড়াই তা নিল। এবার সে কোনো যুক্তি দিল না, কোনো বিরোধ করল না। হয়তো তাকেও মনে হচ্ছিল যে তার দুর্বলতা কোনো নিরাপদ জায়গায় আছে। কেটলি এখন হালকা সিটি দিতে লাগল। প্রিয়া উঠল, গরম পানি 1 কাপে ঢালল, তাতে কিছু আদা মেশালো এবং ফিরে তার কাছে এলো। এটা খাও, গলা ভালো হবে।
তার স্বরে প্রথমবার এক ঘরোয়াতা ছিল, এক এমন রং যা সে নিজেও চিনে অবাক হয়ে গেল। বিজয় কাপ দুহাতে ধরল, গরম বাষ্প তার মুখে পড়ল। তারপর সে চোখ কিছুটা বন্ধ করল, যেন স্বস্তির কোনো তরঙ্গ ভিতর পর্যন্ত নামছে। ধন্যবাদ, সে শুধু এটুকু বলতে পারল। কিছুক্ষণ পর্যন্ত ঘরে চুপ্পি ছিল, কিন্তু এই চুপ্পি অদ্ভুত নয়। এটা সেই ধরনের চুপ্পি ছিল যাতে দুজন দুজন মানুষ প্রথমবার একে অন্যের উপস্থিতিতে সহজ হচ্ছে। প্রিয়া তার চাদর ঠিক করল এবং বলল, বিশ্রাম করো, আমি এখানেই আছি, দরকার পড়লে আওয়াজ দিও। বিজয় তার দিকে দেখল। সেই দৃষ্টিতে না কোনো অবাক না সংকোচ, শুধু এক বিশ্বাস ছিল যা ধীরে ধীরে জন্ম নিয়েছে। সেই মুহূর্তে প্রিয়া এটা পুরোপুরি বুঝে গেল। কারও যত্ন নেওয়া তার জন্য কর্তব্য নয়, বরং এক স্বাভাবিক ইচ্ছা হয়ে গেছে, এবং হয়তো এখান থেকেই এক নতুন সম্পর্ক চুপচাপ তার আকার নিতে লাগল। বিজয় ওষুধ নেওয়ার পর আবার হালকা ঘুমে চলে গেল এবং তার ঘরে ছড়ানো গরম বাষ্প ধীরে ধীরে হাওয়ায় মিশে যেতে থাকল। প্রিয়া তার কপালে একবার আবার ছোঁয়াল, এটা নিশ্চিত করার জন্য যে জ্বর কমছে। তারপর শান্ত পদক্ষেপে বাইরে বেরিয়ে এলো। তার মন হালকাও ছিল এবং ভরাও। আজ কারো যত্ন নেওয়া তাকে সেই অদ্ভুত লাগছে না যতটা কখনো ভাবেনি। সে কোয়ার্টার থেকে বাইরে এসেছে কি হঠাৎ পিছন থেকে কেউ তাকে আওয়াজ দিল। প্রধান সেবক দ্রুত তার দিকে এলো, মুখে কিছুটা ঘাবড়ানো। ম্যাডাম, মনে হয় আপনি জানেন না, মিস্টার শর্মা সাহেব এইমাত্র বাড়িতে পৌঁছেছে। বলেছে যে আপনার সাথে তৎক্ষণাৎ দেখা করতে হবে। জিজ্ঞাসা করেছে যে আপনি কোন দিকে ছিলেন, হয়তো কেউ আপনাকে ওদিকে যেতে দেখেছে। প্রিয়ার হৃদয় এক মুহূর্ত থমকে গেল। শর্মা সাহেব কোম্পানির সবচেয়ে পুরনো বিনিয়োগকারীদের মধ্যে ছিল এবং তার বাবার বন্ধুও। তাদের শৃঙ্খলা এবং ছবির প্রতি অত্যধিক মনোযোগ থাকত, এবং সে জানত যে যদি তাদের জানা যায় যে সে এই সময় এক কর্মচারীর কোয়ার্টার থেকে ফিরছে, তাহলে তারা প্রশ্ন করবে নিশ্চিত। সে শ্বাস বিজয়ের যাওয়ার পর প্রিয়ার বাড়ি এবং হৃদয় দুটোই খালি অনুভব হতে লাগল। সামলে নিল এবং সিঁড়ির দিকে চলল। যেই সে হলে পৌঁছাল, শর্মা সাহেব দাঁড়িয়ে উঠে বলল, প্রিয়া বেটা, কেমন আছো? কিছুটা অপেক্ষা করিয়েছ। তাদের আওয়াজে আপনত্ব ছিল, কিন্তু দৃষ্টি দ্রুত, যেন তারা এখনও অনুমান করছে যে সে কোথা থেকে এসেছে। প্রিয়া হালকা হাসি দিয়ে উত্তর দিল, স্যার, বাসবাড়ির এক অংশে কিছু সমস্যা দেখা গেছে। তাই কিছুটা থামতে হয়েছে। ওয়েলকাম জিরো। হলা সাত কাহরা। শর্মা সাহেব চায়ের চুমুক নিয়ে বলল, ভালো যে তুমি প্রত্যেকটা জিনিস নিজে দেখো, কিন্তু বড় বাড়িতে দায়িত্ব যতটা বড় হয় ততটাই দৃষ্টিও সবার থাকে। শুধু কিছুটা খেয়াল রাখো যাতে অঞ্জানে কোনো ভুল বার্তা না যায়। তাদের কথা কঠোর নয়, কিন্তু তাতে সেই নরমতাও নেই যা সাধারণত তাদের স্বরে থাকে। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু তার ভিতরে এক হালকা চুভান উঠল। তাকে হঠাৎ এক ভয় অনুভব হল। ভয় এই কথার যে কোথাও লোকে তাকে ভুল বুঝবে। কি তার এক সরল মানবীয় ব্যবহার ভুল বার্তা হয়ে উঠতে পারে? শর্মা সাহেব কথোপকথন চালিয়ে রাখল। নতুন প্রজেক্ট, মিটিংয়ের প্রস্তুতি, বিনিয়োগের ঝুঁকি, সব সেই কথা যা প্রিয়া রোজ শোনে। কিন্তু আজ তার মন কোথাও অন্য পড়েছিল। সে প্রত্যেক বাক্য শুনতে শুনতে বিজয়ের ঢিলে চোখ, তার দুর্বল স্বর এবং তার ধীরে বলা, আমি জানি না যে এটা ঠিক না না, স্মরণ করতে থাকল। যখন মিটিং শেষ হল, শর্মা সাহেব উঠে বলল, প্রিয়া, তোমার বাবা তোমাকে দেখে গর্ব করতেন। শুধু তুমি বুদ্ধিমান হয়ে সিদ্ধান্ত নাও। কখনো কখনো হৃদয় থেকে নেওয়া সিদ্ধান্ত মুশকিল তৈরি করে, এবং দেখোই। প্রিয়া শিষ্টতা দিয়ে মাথা ঝুঁকাল, কিন্তু তার বুকে ভারিতা নেমে এলো, যেন কেউ হৃদয়ের দিশায় এক সতর্কতার চিহ্ন লাগিয়ে দিয়েছে। শর্মা সাহেবের যাওয়ার সাথে সাথে হল খালি হয়ে গেল। প্রিয়া দরজায় গিয়ে বাইরে দেখতে লাগল। সন্ধ্যা নামতে চলেছে, আকাশে হালকা সোনালি আস্তরণ জমছে, কিন্তু তার ভিতরে যেন রোদ নয়, ধোঁয়াশা ছড়িয়ে যাচ্ছে। তাকে অনুভব হল যে এখন তার হৃদয় দু দিশায় দাঁড়িয়ে। এক দিশা সেই দুনিয়া যাতে সে সব সময় জিয়েছে, এবং অন্য দিশা সেই ছোট ঘর যেখানে বিজয় ঘুময়। এবং প্রথমবার তাকে মনে হল যে দু দিশায় চলা সহজ নয়, কিন্তু তার থেকে দূর থাকা এখন হয়তো তার থেকেও কঠিন। সন্ধ্যায় বিজয়ের ঘুম আরও গভীর হয়ে গেল, কিন্তু হঠাৎ ঘরের বাইরে কিছু হালকা সরসরাহট তাকে জাগিয়ে দিল। চোখ পুরোপুরি খোলা নয়, তবু সে বুঝতে পারত যে বাড়িতে আজ কোনো অস্বাভাবিক হলচল আছে। সে ধীরে ধীরে পাশ ফিরতে যাচ্ছিল যে দরজার কাছে দু কর্মচারীর স্পষ্ট ফিসফিসানি শোনা গেল। তাদের স্বরে গসিপ নয়, বরং চিন্তা ছিল, যেন তারা কোনো কথা নিয়ে বিতর্ক নয়, বরং সতর্ক করছে। ম্যাডামকে হয়তো জানা নেই যে আজ শর্মা স্যার আসবে। কেউ বলেছে যে সে স্টাফ কোয়ার্টারের দিকে দেখা গেছে।
শুধু সমস্যা এটা যে বাইরের লোকের সামনে এটা ভালো লাগে না, না হলে ম্যাডামের ইচ্ছা ভুল হতে পারে না। বিজয় চোখ বন্ধ করে নিল, যেন সে শুনতে চায় না, কিন্তু কথাগুলো চুপচাপ হৃদয়ে নেমে গেল। তাকে তার শৈশবের এক দৃশ্য মনে পড়ল, যখন বাবা বলেছিল, বেটা, লোকে আমাদের কাজ দেখবে, হৃদয়ে নয়। এবং তখন থেকে সে সবসময় চেষ্টা করেছে যে সে প্রথমবার স্বীকার করে যে তাকে বিজয়ের স্মরণ সত্যি সত্যি বিরক্ত করতে শুরু করেছে। কাউকে তার কারণে অসুবিধা না হয়, যতই সে সততাপূর্ণ কেন না হোক, সে সেই স্মৃতিকে ঝাঁকানো চাইত। কিন্তু ভিতরে এক নীরব ভয় উঠে এলো, কি কোথাও প্রিয়াকে তার কারণে কোনো ধরনের জটিলতার মুখোমুখি হয়েছে। কিছুক্ষণ পর দরজা ধীরে খুলল এবং প্রিয়া ভিতরে এলো। তার মুখে হালকা ক্লান্তির সাথে এক অদ্ভুত গম্ভীরতা ছিল, যেন দিনটা তার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে। সে ধীরে জিজ্ঞাসা করল, বিজয়, এখন কেমন লাগছে? বিজয় তার দিকে দেখতে যাচ্ছিল যে হঠাৎ ভিতরের দ্বিধা জেগে উঠল। সে হালকা মুড়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি বিরক্ত হবেন না, আমি এখন সামলাব। তার আওয়াজে এক মাপা দূরত্ব ছিল যা সকাল পর্যন্ত ছিল না। প্রিয়া সেই পরিবর্তন অনুভব করে তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। সে ধীরে বলল, আমি বিরক্ত হয়েছি তাই নয় যে এটা আমার কাজ ছিল। বিজয়, শুধু তোমাকে একা দেখা ভালো লাগেনি। কিন্তু বিজয় তার কথার কোমল শেষ করে দিল, ম্যাডাম, বাইরে সবার মনোযোগ আপনার উপর থাকে। আমি চাই না যে আমার কারণে আপনাকে কোনো অবস্থার মুখোমুখি হতে হয়। লোকে প্রায়ই না বুঝে কথা বানিয়ে নেয়। তার কথায় অভিযোগ নেই, কিন্তু তাতে এক এমন ভয় ছিল যা প্রিয়া আগে কখনো শোনেনি। তাকে অনুভব হলো যে বিজয় তার জন্য নয়, বরং তার প্রতিষ্ঠার জন্য চিন্তিত, এবং এই চিন্তা তাকে অদ্ভুতভাবে দুঃখ দিল। সে কিছু মুহূর্ত তার কাছে বসে থাকল, কিন্তু যতটা সে থাকতে চাইত ততটাই বিজয় নিজেকে পিছিয়ে টানতে দেখা যাচ্ছিল। সে প্রথমবার তার থেকে দূর যাওয়ার সংকেত দিচ্ছিল। প্রিয়া উঠল এবং ধীরে বলল, ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি পরে দেখছি। এটা বলার সময় তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু ভিতরে এক টান ছিল, যেন কোনো সম্পর্ক যা এইমাত্র তৈরি হতে শুরু করেছে হঠাৎ হাওয়ায় দুলতে লাগল। সে পিছন না দেখে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। গলিয়ার দিয়ে যেতে যেতে তাকে মনে হলো যে সকালের রোদ তো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরের কোনো কোণে সন্ধ্যা নেমে এসেছে ভারী চুপ এবং একদম অনকথিত। এবং প্রথমবার তাকে অনুভব হলো যে দূরত্ব শুধু পদক্ষেপ থেকে নয়, কখনো কখনো এক কথা, এক নীরবতা এবং এক ভয়ও হৃদয়কে খুব দূর নিয়ে যেতে পারে। সেই রাতে যেন পুরো বাড়ি কোনো অদৃশ্য চিন্তায় ডুবে গেল। গলিয়ারগুলো শান্ত ছিল, হাওয়া ভারী ছিল, এবং প্রিয়া তার ঘরের জানালায় বসে নিচে অন্ধকারে দেখতে থাকল, এক আশার সাথে যে হয়তো বিজয় কোথাও না কোথাও দেখা যাবে। যেন প্রত্যেক দিন কোনো না কোনো কোণে তার ছায়া দেখা যেত। কিন্তু আজ বাড়িতে তার উপস্থিতির জায়গায় এক অদ্ভুত খালিপন ছড়িয়ে গেল। প্রায় রাতের 1টা বাজে। স্টাফ কোয়ার্টারে হঠাৎ এক দ্রুত ফোনের ঘণ্টা চুপ্পিকে ছেড়ে দিল। বিজয় ঘুমের চোখে ফোন তুলতে যাচ্ছিল যে অন্যদিকে তার ছোট বোনের ঘাবড়ানো আওয়াজ ভেঙে যাওয়া শোনা গেল। ভাইয়া, মা খুব বেশি অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে যে তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে এবং টাকাও বেশি লাগবে। তার আওয়াজ কাঁপছিল, যেন রাতটা তার থেকে সব সাহস ছিনিয়ে নিয়েছে। বিজয়ের হৃদয় জোর থেকে ধড়কে উঠল। তার ভিতরে কোনো পুরনো স্মৃতি উঠে এলো, সেই দৃশ্য যখন শৈশবে মা খেতে পড়ে গেল ছিল এবং বাড়িতে হইচই পড়ে গেল। সেই দিন সে প্রথমবার জেনেছে যে ভয় কি হয়। সেই ভয় আজ একবার আবার তার বুকে চুবল। সে বোনকে শান্ত করার চেষ্টা করল, তুই শুধু তাদের হাসপাতালে নিয়ে যা, আমি সব সামলাব। কিন্তু ফোন কাটার পর ঘরে ফিরে আসা নীরবতা এখন আগের থেকে অনেক বেশি ভারী ছিল। বিছানার কোণে বসতে বসতে তাকে মনে হল যেন সংসার হঠাৎ খুব বিশাল, খুব দূর এবং খুব নিষ্ঠুর হয়ে উঠেছে। সে কিছু মুহূর্ত চোখ বন্ধ করে বসে থাকল, তারপর ধীরে ধীরে উঠে ব্যাগে কাপড় রাখতে লাগল। সকাল হতে হতে খবর প্রিয়া পর্যন্ত পৌঁছাল। তার হৃদয়ে কোনো অজানা অস্থিরতায় বুবে গেল। সে দ্রুত পদক্ষেপে বাগান, বারান্দা এবং প্রত্যেক সেই জায়গা খুঁজতে থাকল যেখানে বিজয় সাধারণত মিলত, কিন্তু প্রত্যেক জায়গায় খালিপনি ছিল। শেষে অধৈর্য হয়ে সে কোয়ার্টারের দিকে গেল এবং দরজা খটখটাল। কিছু সেকেন্ড পর বিজয় দরজা খুলল। মুখ ক্লান্ত, কিন্তু তার চোখে এক এমন গম্ভীরতা ছিল যা প্রিয়া আগে কখনো দেখেনি। বিজয়, এই ব্যাগ কেন? তার আওয়াজ প্রায় ফিসফিসানি ছিল। বিজয় ধীরে বলল, ম্যাডাম, আমাকে গ্রামে যেতে হবে, মায়ের অবস্থা খুব খারাপ, এখনই বেরোতে হবে। প্রিয়া তার কথা শুনে তৎক্ষণাৎ বলল, আমি কিছু সাহায্য করতে পারি? গাড়ি, টাকা বা কোনো ডাক্তার? তুমি একা কিভাবে সামলাবে? বিজয় হালকা ক্লান্ত হাসি দিল। ম্যাডাম,
আপনার চিন্তা আমার জন্য অনেক, কিন্তু প্রত্যেক দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া ঠিক হয় না। কিছু পথ মানুষকে নিজেকেই পার হতে হয়। সে এই কথা এমন করে বলল যেন সে শুধু তার মায়ের জন্য নয়, বরং তার আত্মসম্মানের জন্যও লড়ছে। প্রিয়ার ভিতরে এক অদ্ভুত কষ্ট উঠল। তাকে অনুভব হল যে কালকের দূরত্ব এখন এই মুহূর্তের দূরত্ব থেকে কোথাও ছোট ছিল। সে এক পা এগিয়ে এলো, যেন কিছু বলতে চায়, কিন্তু বিজয় দৃষ্টি নিচু করে ধীরে বলল, আমি চেষ্টা করব যাতে জলদি ফিরে আসি ম্যাডাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি যে আমি মায়ের কাছে থাকি। তার এই বিনয়িতা প্রিয়াকে সবচেয়ে বেশি দুঃখ দিচ্ছিল, যেন সে নিজেকে তার জীবন থেকে হালকা করার চেষ্টা করছে, যাতে বোঝা না হয়। প্রিয়া ধীরে জিজ্ঞাসা করল, এবং যদি জিনিসগুলো ঠিক না হয়? বিজয় কিছু মুহূর্ত চুপ থেকে বলল, তাহলে হয়তো ফিরতে সময় লাগবে, কিন্তু প্রতিশ্রুতি ম্যাডাম, আমি চেষ্টা নিশ্চিত করব। এই উত্তর মৃদু ছিল, কিন্তু তার ভিতরে এক অনকথিত ভয় লুকানো ছিল। বিজয় ব্যাগ তুলল, মাথা ঝুঁকিয়ে অভিবাদন করল এবং ধীরে ধীরে কোয়ার্টার থেকে বাইরে বেরিয়ে গেল। প্রিয়া বারান্দায় দাঁড়িয়ে তাকে দূরে যেতে দেখতে থাকল, এবং প্রত্যেক পায়ের সাথে তাকে মনে হল যে বিজয় শুধু বাড়ি থেকে যাচ্ছে না, সে সেই জায়গা থেকেও দূর হচ্ছে যেখানে সে কিছুদিন আগে পর্যন্ত তার হৃদয়ের সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল। এবং সেই নীরব বিদায়ের মাঝেই গল্প এক নতুন মোড় নিল, যাতে দূরত্ব এখন শুধু ভুল বোঝাবুঝি থেকে নয়, বরং ভাগ্য থেকেও নির্ধারিত হতে যাচ্ছে। বিজয়ের যাওয়ার পর বাড়ির প্রত্যেক কোণা যেন কোনো ধীর প্রতিধ্বনি থেকে ভরে গেল। সেই দেওয়ালগুলো, সেই দরজাগুলো, সেই গলিয়ারাগুলো, সবকিছু তার জায়গায় ছিল, কিন্তু তাতে এক অদৃশ্য খালিপন ভাসছে, যেন বাড়ি নিজেও কারো অপেক্ষা করছে। প্রিয়া সকালে সিঁড়ি নামতে নামতে অনুভব করছিল যে আজ তার চালে সেই আত্মবিশ্বাস নেই যা সবসময় তার সাথে চলত। বাগানে পৌঁছে সে দেখল যে গাছপালা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু পাতায় সেই চমক নেই যা সরোজ বিজয়ের হাত থেকে আসত। মাটিতে রাখা তার পুরনো পানির বোতল দেখা গেল, নীল রমের কিনারা কিছুটা ভাঙা, এবং তাকে দেখতে দেখতে প্রিয়ার হৃদয় অদ্ভুত হালকাতা এবং ভারিতা দুটো থেকে ভরে গেল। সে বোতলটাকে তুলে অনুভব করল যেন বিজয়ের উপস্থিতি সেখানেই আটকে আছে, যেন হাওয়ায় তার সুবাস বাকি। দিন যত ব্যস্ত হোক না কেন, মন যদি কোথাও আটকে থাকে তাহলে প্রত্যেক কাজ বোঝা হয়ে যায়। অফিসে মিটিং ছিল, প্রজেক্টের প্রেজেন্টেশন ছিল, বিনিয়োগকারীদের সাথে কথোপকথন ছিল, কিন্তু কোনো কথাই মনোযোগ থামছে না। প্রত্যেক কিছুক্ষণ পর তার হাত অঞ্জানে ফোনের দিকে চলে যেত, এবং তারপর সে নিজেকে থামিয়ে নিত। আঙুলগুলো স্ক্রিনের উপর থেমে যেত, কিন্তু কল বোতাম চাপার আগে তার সাহস কোথাও অদৃশ্য হয়ে যেত। তাকে ভয় ছিল যে কোথাও সে তার দুনিয়ায় হস্তক্ষেপ না করে ফেলে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তাহলে বারান্দা আগের থেকে আরও শান্ত ছিল। পুরনো মালি তাকে দেখতে দেখতে মাথা ঝুঁকাল এবং বলল, ম্যাডাম, বিজয় সাহেব যাওয়ার সময় বলে গেছে যে গাছপালাকে রোজ পানি দেওয়া। আপনাকে শুকনো গাছ ভালো লাগে না, না? প্রিয়া কিছু মুহূর্ত তার কথা শুনে চুপ থেকে গেল। সে অনুভব করল যে বিজয় শুধু তার কাজ ছেড়ে যায়নি, সে তার জন্য তার অভ্যাসও ছেড়ে গেছে। সে তার ঘরে ফিরল এবং সামনে জানালার কাছে রাখা সেই ছোট পাত্রের দিকে দেখল, যাতে বিজয় কিছু সপ্তাহ আগে এক নতুন গাছ লাগিয়েছে। তখন সে হেসে বলেছিল, ম্যাডাম, এই গাছ ধীরে বাড়বে, কিন্তু যখন বাড়বে আপনার ঘরে নতুন সুবাস ভরে দেবে। আজ সেই গাছ সেইভাবে দাঁড়িয়েছিল, ছোট, শান্ত, এবং তার একাকিত্ব কোনোভাবে প্রিয়ার একাকিত্বের সাথে মিলে যাচ্ছে লাগছিল। সে তাকে ছুঁয়ে অনুভব করল যে তার আঙুলে হালকা ঠান্ডক এসে গেছে, যেন সেই গাছে তার অস্থিরতাকে বুঝে নিয়েছে। সে চেয়ারে বসল এবং চিন্তা করতে থাকল, কি এটা শুধু চিন্তা, না তার থেকে বেশি কিছু। তার ভিতরে এক হালকা আওয়াজ উঠল, তুমি তাকে মিস করছ। এটা স্বীকার করা সহজ নয়, কিন্তু এটা কত সত্য। প্রিয়া সেই মুহূর্তে জেনে গেল। সে গভীর রাত পর্যন্ত তার ঘরে ঘুরে বেড়াল, কখনো জানালার কাছে গিয়ে অন্ধকার গ্রামের দিশায় দেখতে, কখনো ফিরে ফোনে বিজয়ের নম্বর খুলতে, এবং তারপর সাহস না হওয়ার কারণে স্ক্রিন বন্ধ করে দিত। সেই রাতে শহরের আলোগুলোও তার মনের অন্ধকারকে কাটতে পারেনি, এবং যখন সে শেষবার জানালা থেকে বাইরে দেখল, তাহলে তাকে মনে হল বিজয় হয়তো দূর চলে গেছে, কিন্তু তার ছবি এখনও সেই বাড়িতে, সেই হৃদয়ে বাস করে। কিছু সম্পর্ক আওয়াজ করে না, কিন্তু হৃদয়ের ভিতরে ধীরে ধীরে তার জায়গা তৈরি করে নেয়। প্রিয়াকে আজ প্রথমবার বোঝা গেল যে দূরত্ব শুধু শরীরের হয় না, কখনো কখনো এক ব্যক্তি যত দূর যাক, তার অভাব হৃদয়ের সবচেয়ে গভীর অংশে ধড়কতে শুরু করে। সকালের হালকা আলো ছড়িয়ে পড়ছিল যে প্রিয়া এক অদ্ভুত দৃঢ়তার সাথে উঠে বসল। রাতের অস্থিরতা যেন কোনো ফলাফলে বদলে গেছে। সে আয়নায় নিজেকে দেখতে দেখতে চিন্তা করতে থাকল, যদি আজও আমি চুপ থাকি তাহলে হয়তো এই দূরত্ব সব সময়ের হয়ে যাবে,
তার হৃদয়ে প্রথমবার এক স্পষ্ট আওয়াজ উঠল যে কোথাও কথা জীবনে দেরি করে বললে কম হয়ে যায়। সে কোনো দ্বিধা ছাড়াই গাড়ি বার করার আদেশ দিল। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম কোথায়? এবং প্রিয়া নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, উত্তরপ্রদেশ, বিজয়ের গ্রাম। যাত্রা লম্বা ছিল, অনেক ঘণ্টা হাইওয়ের দৌড়নো গাড়ি, তারপর ছোট ছোট কসবা দিয়ে যাওয়া সংকীর্ণ রাস্তা, এবং শেষে কিছু পথ পায়ে হাঁটতে হল, কারণ গ্রামের ভিতরে গাড়ি সহজে যায় না। মাটির সুবাস, দূরে বাজতে থাকা মন্দিরের ঘণ্টা এবং বাড়ি থেকে উঠতে থাকা কাঠের ধোঁয়ার হালকা গন্ধ, সবকিছু এত আলাদা ছিল যেন সে কোনো অন্য দুনিয়ায় পা রেখেছে। কিন্তু তার হৃদয়ে শুধু একটাই জিনিস গুঞ্জরিত হচ্ছিল, বিজয়কে দেখা। গ্রামের এক ছোট বাড়ির বাইরে ভিড় ছিল। প্রিয়ার পা নিজে থেকে দ্রুত হয়ে গেল। যখন সে ঘরের ভিতরে পৌঁছাল, সে দেখল যে বিজয় তার মায়ের কাছে বসে আছে, তাদের হাত ধরে। তার চোখে ঘুমের অভাব, চিন্তা এবং ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তবু যখন সে প্রিয়াকে সেখানে দাঁড়িয়ে দেখল, তাহলে তার শ্বাস যেন থেমে গেল। ম্যাডাম, আপনি এখানে? তার আওয়াজ নিচু, অবাক এবং হালকা ভয়ভীত ছিল, যেন সে চিন্তা করছে যে কোথাও সে তাকে অন্য মুসিবতে ফেলেনি। প্রিয়া কিছু মুহূর্ত চুপ থাকল, যেন সে তার নিজের ভয়ের সাথে লড়ছে, যেন কথাগুলো গলায় আটকে গেছে। তারপর ধীরে ধীরে বলল, বিজয়, আমি ভেবেছি যে এই সময় তোমাকে একা থাকতে হবে না। সে চোখ নিচু করল। আমি তোমার থেকে দূর থেকে বুঝতে পারছিলাম না যে আমার ভিতরে কি চলছে। বিজয় তার দিকে দেখল, গভীর, ক্লান্ত কিন্তু সাফ চোখ দিয়ে। ম্যাডাম, আমি চাইনি যে আমার কারণে আপনাকে কোনো সমস্যা হয়। আপনার এখানে আসা। সে বাক্য শেষ করতে পারল না। প্রিয়া হালকা পা এগিয়ে দিল। সমস্যা? সে ধীরে হেসে। বিজয়, তুমি সবসময় আমার মুশকিল চিন্তা করেছ, কিন্তু একবারও এটা না ভেবেছ যে হয়তো আমিও তোমার কথা চিন্তা করি? সে কাপা শ্বাস ভরল, এবং যতটা চিন্তা করতে গেলাম ততটা তোমার দূরে যাওয়া কঠিন হয়ে যেত। ঘরে নীরবতা ছড়িয়ে গেল। বিজয়ের মা হালকা করে তার হাত তুলে প্রিয়ার কবজি ছুঁয়ে নিল, এক সরল কিন্তু গভীর অর্থের স্পর্শ, যেন তারা কথা ছাড়াই তাকে স্বীকার করে নিয়েছে। প্রিয়ার চোখ ভরে এল। আমি এটা বলছি না যে সব সহজ হবে, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি এই পথে তোমার সাথে চলতে চাই। বিজয়ের চোখে চমক ফিরে এলো, সেই চমক যা অনেক দিন থেকে অদৃশ্য ছিল। সে ধীরে বলল, যদি আপনি সত্যি সাথে দিতে চান তাহলে আমি কখনো পিছিয়ে যাব না। বাইরে হাওয়ায় সরিষার ফুলের গন্ধ মিশছে। গ্রামের উপর ভাসতে থাকা সেই হলুদ আলো যেন নতুন শুরুর সংকেত দিচ্ছে। সেই ছোট বাড়ির ভিতরে দূর হৃদয়ের মাঝের সব দূরত্ব গলে গেছে, কখনো অহংকারের, কখনো পরিস্থিতির এবং কখনো সমাজের। কখনো কখনো জীবন আমাদের সেই লোকগুলো ফিরিয়ে দেয় যাদের আমরা হারাতে চাই না, শুধু তখন যখন আমরা তাদের হৃদয় থেকে ডাকার সাহস করি। এবং আজ প্রিয়া এবং বিজয় দুজনেই সেই সাহস দেখিয়েছে।